নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। খোলা মনেতে গল্প পাঠের সিরিজে এই দ্বিতীয় পর্যায়ে আজকে আমরা আর একটা গল্প পড়ব। এই গল্পটিও সুবোধ ঘোষের লেখা। তার জন্ম 1909 খ্রিস্টাব্দে হাজারিবাগে। আদি নিবাস বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। কৈশোর যৌবন কেটেছে মুখ্যত হাজারিবাগ অঞ্চলে। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজের ছাত্র। দার্শনিক মহেশ ঘোষের লাইব্রেরিতে নিজেকে তিনি গড়ে তুলেছিলেন। বিচিত্র জীবিকা, টিউশন, বাস কন্ডাক্টরি, ট্রাক ড্রাইভারি, সার্কাস পার্টিতে ছিলেন। বোম্বাই মিউনিসিপ্যালিটিতে কিছুদিন ঝাড়ুদারিও করেছেন। একবার এমনকি পূর্ব আফ্রিকা পর্যন্ত পাড়ি দেন মহামারীর টিকাদানকে জীবিকা করে। বহু পথ ঘুরে 30 দশকের শেষে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে সহকারী, ক্রমে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর, অন্যতম সম্পাদকীয় লেখক। তার লেখা বহু গল্প উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। আজকে তার বিপুল ছোট গল্পের সম্ভার থেকে আর একটা ছোট গল্প। নাম তিলোত্তমা। তিলোত্তমা নামের আমি আরও একটা গল্প পড়েছি, সেটি ছিল বনফুলের লেখা। সেটিও একটি অদ্ভুত চরিত্রের গল্প। আর আজকের গল্প তেমনই একটি অদ্ভুত নারী চরিত্র নিয়ে। শুরু করছি সুবোধ ঘোষের লেখা ছোট গল্প তিলোত্তমা। ছাত্রীদের এই হোস্টেলে দুজন টিচারও থাকেন, মানসীদি আর মুগ্ধাদি। মানসীদি দেখতে যেমন সুন্দর, মুগ্ধাদি তেমনি আবার দেখতে একেবারে অর্থাৎ মুগ্ধাদির সে মুখের দিকে তাকালে কেউ মুগ্ধ হবে না। মানসীদির এখনো বিয়ে হয়নি, মুগ্ধাদিরও হয়নি। তবে একটা সত্য হোস্টেলের মেয়েরা এরই মধ্যে বুঝে ফেলেছে। পৃথিবীর কোনো একটি মনের ভিতর একটি জায়গা তৈরি হয়েই গিয়েছে, যেখান থেকে মালা চন্দন আর শঙ্খের ডাক মানসীদিকে বারবার ডাকছে। আর মুগ্ধাদি তার নিজের মনের ভিতরে আলপনা এঁকে একটা জায়গা তৈরি করে রেখেছেন। পৃথিবীর কোনো একজনকে বারবার তিনি ডাকছেন। মানসীদিকে কেউ একজন ডাকছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ একই জায়গা থেকে মানসীদির কাছে একই রকমের নীল রঙের খামের চিঠি আসে। চিঠির গায়ে হাতের লেখাটা একই জনের। কিন্তু কি আশ্চর্য, মানসীদিকে আজ পর্যন্ত সেই এতগুলি চিঠির একটিরও উত্তর দিতে দেখা গেল না। দিলে নিশ্চয়ই এতদিনে অন্তত পূরবী আর অনুপা বুঝেই ফেলত। বড় প্রখর ওদের দুজনের চোখ। আর কোনো সন্দেহ নেই যে মুগ্ধাদি কোনো একজনকে চিঠি লিখে বারবার ডাকছেন। কিন্তু কি আশ্চর্য যে মুগ্ধাদির লেখা সেই এতগুলি চিঠির একটিরও উত্তর আজ পর্যন্ত এলো না। মালতী আর অনিমার কান বড় প্রখর। ওরা মুগ্ধাদির ঘরের দরজার কাছ দিয়ে যেতে যেতে এক এক সময় শুনে ফেলে। মুগ্ধাদি বোধহয় একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ঠিকই, মুগ্ধাদির ঘরের ভিতরে ঢুকে অনিমা আর মালতী দেখতে পায় সাথে সাথে চোখ নিয়ে বসে আছেন মুগ্ধাদি। আর একটি চিঠি লিখে প্রায় শেষ করে এনেছেন। মানসীদির চিঠি আসে, কোনো উত্তর দেন না মানসীদি। এবং উত্তর দেন না বলে মনে বোধ হয় বিন্দুমাত্র দুঃখ নেই। সবসময় হাসি হাসি মুখ। এমনকি এরকম ব্যাপারও দেখা গিয়েছে যে চিঠি আসা মাত্র পড়ে ফেললেন, আর পড়া শেষ হওয়া মাত্র চিঠিটাকে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালেন। তারপর ডাকতে থাকলেন, তোমরা এসো,
অলকা, হিমানি, অনুপা আর যার যার ইচ্ছে সবাই এসো, আজ মেঘের ছবি আঁকতে হবে। হোস্টেলের ছবি আঁকার একটা ক্লাস করেন মানসীদি। এটা একটা শখের ক্লাস। সুপারিনটেন্ডেন্ট নিহারদি বলেছেন, এই ভালো, ছুটির দিনে বাইরে গিয়ে পিকনিকের ওসব হুল্লোড় ভালো নয়। মানসীদিকে বেশ ভালো লাগে মেয়েদের। মানসীদি আসার পর থেকে এই একটা বড় লাভ হয়েছে যে ঘরের জানলা খুলে বাইরের আকাশের দিকে একবার উঁকি দেবার সুযোগ পাওয়া যাচ্ছে। নইলে নিহারদির শাসন এতদিনে জানলাগুলিতে একেবারে মাকড়সার ঝুল ঝুলিয়ে ছাড়ত। মানসীদি নিজে ছবি আঁকতে জানেন, ছবি আঁকা শেখাতেও জানেন। মেয়েরাও ছবি আঁকা শিখতে খুব উৎসাহিত। মানসীদির চেষ্টায় নিহারদির শাসনের শক্ত নিয়ম একটু নরম হয়েছে। ছবি আঁকার জন্য আকাশের দিকে আর গাছপালার দিকে একটু তাকাতেই হয়, নইলে ছবি আঁকা শিখবে কেমন করে? মানসীদির যুক্তিটাকে অল্প বিশ্বাস করেও নিহারদি জানলা খুলতে অনুমতি দিয়েছেন। মানসীদি আসার আগে মাঝরাতের ঘুমন্ত আকাশের চাঁদও দেখবার উপায় ছিল না। মেয়েরা জেগে থাকলেও জানলা বন্ধ ঘরে শুধু অন্ধকার দেখত। মুগ্ধাদিকেও মেয়েরা পছন্দ করে বইকি। মুগ্ধাদি আসার পর থেকে হোস্টেলের ভিতরে বাতাসে গানের সুরের শিহর জেগেছে। নিহারদির শাসনের শক্ত নিয়মে সিনেমা বা থিয়েটার দেখার কোনো সুযোগ নেই। ভক্তের কীর্তন গান হোক বা অমুক গুণীর গানই হোক, হোস্টেলের বাইরে গিয়ে ওসব শোনাশুনির হুল্লোড়ের মধ্যে মেয়েদের যেতে দেওয়া হয় না। কিন্তু মুগ্ধাদি অনেক বুঝিয়ে নিহারদিকে রাজি করিয়ে মেয়েদের অন্তত এই উপকারটুকু করেছেন যে এখন হোস্টেলের মধ্যেই সপ্তাহের একটি দিনে মেয়েরা নিজেরাই গলা ছাড়বার সুযোগ পায়। গানের একটা ক্লাস করেন মুগ্ধাদি। হোস্টেলের ভিতরে তখন সপ্তাহে একটি দিন একটু সুরের হুল্লোড় হয়, না হয় হোক না, অনুমতি দিয়েছেন নিহারদি। নিহারদির শাসনের শক্ত নিয়মগুলি নরম হয়েছে। ছবির রং আর গানের সুর লেগেছে হোস্টেলের জীবনে। মানসীদি আর মুগ্ধাদিকে খুবই ভালো লেগেছে। তাই অনিমা, মালতী, অলকা, পারুল, পূরবী, অনুপা আর সুলেখারও মানসীদি আর মুগ্ধাদিকে খুব ভালো লেগেছে। তাই অনিমা, মালতী, অলকা, পারুল, পূরবী, অনুপা আর সুলেখারাও ভালোই থাকে। ভালো লাগে না শুধু ওদের মনের ওই দুটি খটকা। চিঠি আসে মানসীদির, আর সেই চিঠিকে এত অবহেলা কেন? চুলের তেল চিটে ফিতেটাকে এক সময় যেমন হঠাৎ হাতের মুঠোর মধ্যে চেপে একটা দলা করে নিয়ে তাকের ওপর ছুঁড়ে ফেলে দেন মানসীদি, ঠিক তেমনি ভঙ্গিতে ওই চিঠিটাকেও মাঝে মাঝে ওইভাবে এখানে ওখানে ছুঁড়ে ফেলে দেন। কেউ একজন ডাকছে, কিন্তু সেই ডাক শুনতে বোধহয় ভালো লাগে না মানসীদের। চিঠিগুলির শেষ পর্যন্ত কি দশা হয় কে জানে। হয়তো রাত্রিবেলা দরজা বন্ধ করে আর একবার পড়েন, তারপর কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেন। চিঠিগুলিকে অবহেলা করতে একটুও দুঃখ বোধ করেন না মানসীদি। মনে হয় অবহেলা করেই সুখ পাচ্ছেন। তা না হলে সবসময় এত হাসবেন কেন? মানসীদির দুর্বোধ্য হাসিটাকেও একটা সমস্যার মতো মনে হয়, কিন্তু ওটা হাসি বলেই মেয়েদের চোখে সহজে সহ্য হয়ে যায়। মালতী আর অনিমা কিংবা কেতকী আর অনুপা সেই হাসি দেখে মুখ কালো করে তাকায় না।
ওদের মনের খটকা মনের ভিতরে শুধু কতকগুলি আবছায়া ধারণাকে নিয়ে খেলা করে, স্পষ্ট করে কিছু বুঝে উঠতে দেয় না। কিন্তু মুগ্ধাদির ওই স্যাঁতস্যাঁতে চোখ দেখলে আর ছোট্ট একটা দীর্ঘশ্বাস শুনতে পেলে মুখ কালো করে দাঁড়িয়ে ভাবতেই হয়। অলকা ভাবে, হিমানি ভাবে, পূরবী কিছু ভাবতে না পেরে শুধু হাঁ করে তাকিয়ে থাকে। খুবই দুঃখের কথা, মুগ্ধাদিকে আজ পর্যন্ত হাসতে দেখা গেল না। মুগ্ধাদির ছোট্ট কপালের দুপাশ কেমন উঁচু উঁচু, নাকের সামনের দিকটা একটু চাপা। তাছাড়া মুগ্ধাদির গায়ের রঙও বেশ একটু কালো। কথা বললে বোঝা যায় দাঁতগুলিও বেশ বড় বড়। মুগ্ধাদিকে মেয়েরা ভালোবাসে, তাই ওরা মুগ্ধাদির চেহারা নিয়ে আলোচনা করবার সময় শুধু বলে, মুগ্ধাদি দেখতে ভালো নয়। ভালোবাসে বলেই হয়তো মুগ্ধাদিকে কুৎসিত বলতে পারে না। মনে হয় মুগ্ধাদি তার ওই দেখতে ভালো নয় চেহারাটাকে নিয়ে সমস্যায় পড়েছেন। ওই তো চেহারা, তবু মনের এক জায়গায় আলপনা এঁকে ফেলেছেন। কিন্তু প্রতি মুহূর্তে অনুভব করতে পারছেন ওই আলপনা আঁকা স্থানটিতে তার চিঠির মানুষ কোনোদিনই আসবেন না। বারবার ডাকছেন, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে সেই ডাক। চিঠি লেখা শেষ করার পর সেই স্যাঁতস্যাঁতে চোখ নিয়ে চুপ করে বসে থাকেন মুগ্ধাদি। হঠাৎ উঠে দাঁড়ান, ঘরের বাইরে এসে ডাক দেন, অনিমা, পারুল, পূরবী, তোমরা কোথায় আছো? গানের ক্লাসে এসো। গানের ক্লাসে এসে যখন গাইতে থাকেন মুগ্ধাদি, তখন মনে হয় যেন তার স্যাঁতস্যাঁতে চোখ দুটোকে তিনি সান্ত্বনা দিচ্ছেন। কি মিষ্টি সেই সান্ত্বনার সুর। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। কি মিষ্টি সেই সান্ত্বনার সুর। এমনিতে অন্য সময় মুখটাকে কেমন জড়সড় করে রাখেন মুগ্ধাদি, কিন্তু গান গাইবার সময় চেহারার কথা বোধহয় ভুলে যান। দাঁতগুলিও আরও বড় দেখায়, মুখটা কাঁপে আর বেঁকে যায়। দেখতে আরও একটু বেশি মোটেই ভালো নয় হয়ে যান মুগ্ধাদি। মানসীদির হাসির আর মুগ্ধাদির স্যাঁতস্যাঁতে চোখের রহস্য স্পষ্ট করে বোঝা যায় না। এই দুই রহস্যের মধ্যে যেন দুটি ভিন্ন ধরনের সমস্যার ছায়া লুকিয়ে রয়েছে। এই মাত্র শুধু বুঝতে পারে মেয়েরা, কিন্তু বুঝলেও এইসব ব্যাপারে ওদের আর বলবার কি আছে? ওরা শুধু চায় যে মানসীদি যেন চিঠির উত্তর দেন আর মুগ্ধাদির চিঠির উত্তর যেন আসে। মানসীদি মাঝে মাঝে তার মুখের সব সময়ের হাসিটা একটু কম করে নিয়ে আনমনা হয়ে একটু ভাবেন, আর ভাবতে গিয়ে মানসীদির চোখে যেন সামান্য একটু বাষ্পের ছায়া দেখা দেয়। তা হলেও মানসীদির সুন্দর মুখটা আরও ভালো দেখায়। সবসময় হাসি হাসি মুখ দেখতেও তো একঘেয়ে লাগে। মুগ্ধাদির কথা ভাবতে গিয়ে এবং এক এক সময়ে আড়ালে দল পাকিয়ে বসে আলোচনা করতে গিয়েও মালতী, অনিমা, হিমানি আর পারুলেরা ভাবে, মুগ্ধাদি কি সত্যিই কোনো দিন একটুও হাসবেন না? সবসময় এত গম্ভীর হয়ে, বিষণ্ণ হয়ে আর স্যাঁতস্যাঁতে চোখ নিয়ে পড়ে থাকেন কেন মুগ্ধাদি? একে তো দেখতে মোটেই ভালো নন, তার উপর এত গম্ভীর।
মনে হয় মুগ্ধাদি যদি একটু হাসতেন তবে নিশ্চয়ই মুগ্ধাদিকে একটু ভালোও দেখাতো। সবসময় মুগ্ধাদির শুকনো মুখটা দেখতেও যে একঘেয়ে লাগে। অন্তত দুটো জিনিস যদি দুজনে ভাগাভাগি করে নিতেন তবে বড় ভালো হতো। মানসীদির এত বেশি হাসির কিছুটা যদি মুগ্ধাদি পেতেন, আর মুগ্ধাদির অত বেশি বিষণ্ণতার কিছুটা যদি মানসীদি নিতেন, তাহলে অন্তত এই হোস্টেলের এতগুলি মেয়ের চোখের ইচ্ছা মিটে যেত। মানসীদি আর মুগ্ধাদি দুজনেই যখন আলাপ করেন তখন সেই আলাপ শুনতে বেশ লাগে, কিন্তু পারুল আর পূরবী আর অনিমারা শুনে খুব বেশি খুশি হয় না। মানসীদি হেসে বলেন, আমি যদি তোমার মতো এরকম মিষ্টি গলা পেতাম মুগ্ধা। মুগ্ধাদি সেই রকম শুকনো মুখ নিয়ে বলেন, আর আমি যদি তোমার মতো অমন সুন্দর আকার হাত পেতাম মানসী। কিন্তু সত্যি দুজনে যদি দুজনের ওই বিশেষ দুটি সুন্দর গুণ পেয়েই যেতেন, তবেই বা কি দুজনে সমান হয়ে উঠতেন। পারুল, হিমানি আর অনুপা ভাবে ওভাবে নয়, ওতে কিছু হবে না। মানসীদির মুখটা বড় বেশি সুন্দর। মানসীদির নাক, মুখ, চোখ আর রঙের ঐশ্বর্য থেকে কিছুটা তুলে নিয়ে যদি মুগ্ধাদির মুখে। অলকা আর মালতী প্রতিবাদ করে বলে, তা নয়, মুগ্ধাদির ওই কালো মুখের কিছুটা রং ও গড়ন যদি নিয়ে মানসীদির মুখে, তাহলে মন্দ হতো কি? তাহলে একজনের মুখটা অত বেশি ভালো আর আর একজনের মুখটা অত বেশি কম ভালো দেখাতো না? তাহলে মোটামুটি বেশ ভালোই দেখাতো দুজনকে। সত্যি রূপের দিক দিয়ে একজন বড় বেশি পেয়ে গিয়েছেন, আর একজন বড় কম পেয়েছেন। অবিচার বলে মনে হয়। এক্ষেত্রে ভগবানের যদি একটু সুবিচার থাকতো তবে সমস্যাটা মিটে যেত বোধ হয়। পারুল বলে, বল হিমানি, তাহলে সমস্যাটা মিটে যেত কি না? হিমানি বলে, নিশ্চয়ই। অর্থাৎ তা না হলে নিশ্চয়ই মানসীদি ওই সব চিঠির উত্তর দিতেন আর মুগ্ধাদির চিঠির উত্তর আসত। মানসীদির আর মুগ্ধাদির জীবনের সমস্যাটা যে দুটো ভিন্ন রূপে দেখা দিয়েছে। একটা পার্থক্য আছে, সেটা তো বুঝতেই পারা যায়। একজনের মুখে অবহেলার হাসি এবং আর একজনের চোখে আবেদনের অশ্রুসিক্ততা। কিন্তু কল্পনা করা যায় দুই সমস্যা একই রকমের। মানসীদির মনকে ডেকে ডেকেও কাছে পাচ্ছেন না একজন। চিঠির ওপারে নিশ্চয়ই একটা বিষণ্ণ মুখ আর একজোড়া সাথে সাথে চোখ রয়েছে। সেই মানুষ বোধহয় মুগ্ধাদির মতো তার চিঠির সাড়া না পেয়ে অনেক দীর্ঘশ্বাস সহ্য করছেন। আর মুগ্ধাদি তার ভেজা চোখ, শুকনো মুখ আর অনেক দীর্ঘশ্বাস নিয়ে যাকে ডাকছেন, তিনি নিশ্চিত অবহেলার হাসি হাসছেন, ঠিক মানসীদির মতো। মুগ্ধাদির ডাক তিনি শুনতে চাইছেন না। মুগ্ধাদির চিঠি পাওয়া মাত্র বোধহয় কুচি কুচি করে ছিঁড়েও ফেলে দিচ্ছেন। মানসীদির বোধহয় মনে পড়ে যায় সেই মানুষটার মুখ। নিশ্চয়ই ভালো লাগে না সেই মুখকে। মানসীদির মতো সুন্দর মুখকে জীবনের মালা চন্দনে নিয়ে সাজাবার জন্য কাছে পেতে হলে বেশ সুন্দর একটি মুখ থাকা চাই, সেই রকম একটা মানুষ হওয়া চাই। কিন্তু মানসীদিকে যিনি চিঠি লেখেন তিনি সেই রকম রূপের মানুষ নিশ্চয়ই নন। হলে মানসীদি সেই মানুষের চিঠির আবেদন এত তুচ্ছ করতে পারতেন কি? মুগ্ধাদির প্রাণ যাকে কাছে পাওয়ার জন্য ছটফট করে ডাকছে, তার কাছে মুগ্ধাদি বোধহয় একটি বিশ্রী রকম নারী মাত্র। মুগ্ধাদির মুখটা যদি একটু সুন্দর হতো
তাহলে কি সেই মানুষ মুগ্ধাদির এতগুলি চিঠির একটিতেও মুগ্ধ না হয়ে থাকতে পারতেন? এইটুকু পর্যন্ত বুঝে নিয়ে তারপর পূরবী, হিমানী আর অনুপা আর কিছু বুঝতে পারে না। এইভাবেই চলছে। প্রতি সপ্তাহে একবার ছবির ক্লাস এবং একবার গানের ক্লাসে মানসীদি আর মুগ্ধাদি সেই একঘেয়ে মুখের ভাব নিয়ে আসেন আর চলে যান। একজনের মুখের একঘেয়ে হাসি এবং আর একজনের চোখের একঘেয়ে স্যাঁতস্যাঁতে বিষাদ। কিন্তু এরপর ঠিক প্রথম কবে এই নিয়মের একটু ব্যতিক্রম হয়ে গেল সেটা জানতেই পারেনি পারুল আর অনিমা আর হিমানীরা। যেদিন দেখল সেদিন দেখে কিছু বুঝতে না পেরে ওদের মনের খটকা আরেকটু জটিল হয়ে গেল। মানসীদির মুখের সেই সদা চঞ্চল অবহেলার হাসি একটু কমে গিয়েছে। ছবি আঁকতে আঁকতে আনমনা হয়ে কি যেন ভাবেন মানসীদি। চোখ দুটো কেমন কেমন হয়ে ওঠে, যেন হঠাৎ একটা দূরের মেঘের ছায়া পড়েছে সেই চোখে। আর মুগ্ধাদির শুকনো মুখ আরও শুকনো হয়ে গিয়েছে। চোখ দুটো যেন সবসময় ধোঁয়ার জ্বালা লেগে জ্বলছে। মুগ্ধাদিকে এখন দেখলে এই কথাই মনে হয়, জীবনে কোনো দিন যে ওই মুখে আবার হাসি ফুটবে এমন আশা নেই। সব আশার শেষ করে দিয়েছেন মুগ্ধাদি। যেন অবহেলা পাওয়ার জন্যেও আশা করার অধিকার ফুরিয়ে গিয়েছে চিরকালের মতো। কবে থেকে দুজনের মুখের চেহারার সেই একঘেয়ে নিয়ম বদলে গিয়েছে সেটা ঠিক ঘটনার দিন থেকে দেখতে, জানতে ও বুঝতে পারেনি হিমানী, পারুল আর অলকারা। এখানে বসে কি করছো মুগ্ধা? বলতে বলতে আর হাসতে হাসতে মুগ্ধার ঘরে ঢুকলো মানসী। সবে মাত্র মানসীর যে চিঠিটা এসেছে সেই চিঠিটা অবহেলার সঙ্গে হাতে ধরে রেখেছে মানসী। প্রাণ ঢেলে দিয়ে এতক্ষণ ধরে যে চিঠিটা লিখছিল মুগ্ধা, সেই চিঠিটাকে হঠাৎ হাত দিয়ে ঢেকে মুগ্ধা বলে, একটা চিঠি লিখছি। তুমি চিঠি লেখো নাকি? মানসী মুখ টিপে হাসে। মুগ্ধা বলে, হ্যাঁ ভাই, লিখি। মানসীদি যেন ধমক দিয়ে হাসতে থাকেন। লিখবে না আর কখনো? না লিখে পারি না ভাই। মানসী চোখ বড় বড় করে বলে, এত দূর গড়িয়েছে তাই বলো। হঠাৎ চমকে ওঠে মুগ্ধার দুই চোখ। মানসীর হাতের চিঠিটার দিকে অপলক চোখে তাকিয়ে থাকে, যেন একটা শূন্যতার দিকে তাকিয়ে আছে মুগ্ধা, এবং দেখতে পাচ্ছে কত পরিচিত সেই হাতের লেখা ফুটে রয়েছে এই শূন্যতারই মধ্যে একটা খামের গায়ে। ওই হাতের লেখার একটি চিঠি মুগ্ধার কাছে শেষবারের মতো এসে কবেই আশা বন্ধ করে দিয়েছে, আর আসে না। তবু সেই হাতের লেখা চিঠির আশা না ছেড়ে দিয়ে আজও তারই কাছে চিঠি লিখছে মুগ্ধা। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, সেই হাতেরই লেখা চিঠি এসেছে। স্তব্ধ দুটি চক্ষু নিয়ে দেখছে মুগ্ধা। তবে পার্থক্য এই যে চিঠিটা তার নয়, চিঠিটা হলো মানসীর। খামের গায়ে কত স্পষ্ট করে আর কত যত্ন করে সেই হাতেরই লেখায় মানসীর নামটা লেখা রয়েছে। মানসী বলে, আমাকে খুব সন্দেহ করে নিচ্ছ না মুগ্ধা? মুগ্ধা উদাসভাবে তাকিয়ে থাকে। না ভাই, তোমাকে সন্দেহ করব কেন? মানসী হাসে। না, বোধহয় সন্দেহ হচ্ছে তোমার যে
আমিও চিঠি লিখি। মুগ্ধাদির শুকনো চোখ একটু বিস্মিত হয়। চিঠি লেখো না তুমি? কখনো না। মানুষই অবহেলার হাসি হেসে বলে। কিছুক্ষণ কি যেন ভাবে মানুষই, তারপর বলে, এ এক মহা উৎপাত হয়ে উঠছে। আমার মনে কোনো ইচ্ছা নেই, তবু তিনি মন প্রাণ ঢেলে লিখেই চলেছেন। দেখতে পায় মুগ্ধা চিঠিটাকে চিমটি দিয়ে অবহেলার ভঙ্গিতে ধরে রয়েছে মানুষই, যেন সত্যিই একটা অস্পৃশ্য বস্তু। মুগ্ধার হাত যে চিঠিকে রত্ন বলে মনে করে হাতে তুলে নিতে চায়, সেই চিঠিকে বোধহয় ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে চলেছে মানুষই। জানে না মানুষই, কল্পনাও করতে পারে না রূপের সৌভাগ্যের সুন্দর এই মেয়ে মন প্রাণ ঢেলে লেখা চিঠির অপমান হলে মন কেমন পুড়ে যায়। হেমন্তের হাতের লেখা চিনতে পৃথিবীর আর যারই ভুল হোক না কেন, মুগ্ধার চোখে ভুল হতে পারে না। ওই হাতের লেখাতেই যে জীবনের প্রথম ভালোবাসার আশ্বাস এসেছিল মুগ্ধার জীবনে, মুগ্ধার কালো কুৎসিত মুখটাকে দুর্লভ সম্মানে হাসিয়ে দিয়েছিল জীবনের সেই মানুষটি, সেই হেমন্তের মুখের একটি কথা আর হাতের কয়েকটি লেখা কথা। কিন্তু তারপর কেমন করে আর কেন যে জীবনের সেই আশ্বাস লুকিয়ে পড়ল হঠাৎ, বুঝতে পারেনি মুগ্ধা। কিন্তু আজ এতদিন পরে সেই না বোঝা রহস্যকে চোখের সামনে দেখতে পাচ্ছে মুগ্ধা, মুগ্ধার কুৎসিত মুখটাকে। কিন্তু তারপর কেমন করে আর কেন যে জীবনের সেই আশ্বাস লুকিয়ে পড়ল হঠাৎ, বুঝতে পারেনি মুগ্ধা। কিন্তু আজ এতদিন পরে সেই না বোঝা রহস্যকে চোখের সামনে দেখতে পাচ্ছে মুগ্ধা। মুগ্ধার কুৎসিত মুখটাকে হয়তো এক দুঃস্বপ্নের মধ্যে দেখে হঠাৎ আতঙ্কিত হয়ে, কিংবা এক সুস্বপ্নের মধ্যে মানুষের সুন্দর মুখটা হঠাৎ দেখতে পেয়ে সেই মানুষের জীবনের আহ্বান পথ বদল করে ফেলেছে। কবে হেমন্তের সঙ্গে মানুষের প্রথম দেখা হলো? আর এই প্রশ্ন নিয়ে মনটাকে মাতিয়ে কাঁদিয়ে কোনো লাভ নেই। হেমন্ত তার জীবনের স্বপ্ন খুঁজতে গিয়ে মানুষীকে দেখে ফেলেছে, আর ডাকছে মানুষীকেই। হেমন্তের এই সুন্দর স্বপ্নের জগতে একেবারে অবান্তর হয়ে গিয়েছে কুৎসিত মুখের মেয়ে মুগ্ধা। তবে আর কেন, হাতের আড়ালে লুকানো এই চিঠিটাকে এবার মানুষীর চোখের সামনে কুচি কুচি করে ছিঁড়ে দিয়ে এখনই মুক্ত হয়ে গেলেই তো পারে মুগ্ধা। মানুষীর সুন্দর মুখের জন্য আজ স্বপ্ন দেখছে হেমন্ত, কিন্তু মানুষই তুচ্ছতার হাসি দিয়ে হেমন্তের সেই স্বপ্নকে কুচি কুচি করে ছিঁড়ছে। বেশ হয়েছে, হেমন্তর মন ঢেলে লেখা চিঠির অপমান দেখে এই মুহূর্তে ইচ্ছে করলেই হেসে উঠতে পারে মুগ্ধা। কিন্তু কি আশ্চর্য, হেসে উঠতে ইচ্ছে করে না। মানুষীকে ভালোবেসেছে হেমন্ত, খুব সুন্দর মেয়ের কাছে প্রেম আশা করছে এমন একজন যে এমন কিছু সুন্দর নয়। মুগ্ধার কপালে যে অভিশাপের কামড় পড়েছে, সেই অভিশাপের কামড় পড়েছে হেমন্তর কপালে। হেসে নিলেই পারে তো মুগ্ধা, কিন্তু হাসতে পারে না। মানুষীর হাতের ঘৃণায় আধমরা হয়ে রয়েছে হেমন্তর চিঠিটা। দেখতে দেখতে মুগ্ধার চোখ দুটো যেন ধোঁয়ার জ্বালা লেগে ছলছল করে ওঠে। মানুষের মনটা কি সত্যি কতগুলি হাসির পাথর দিয়ে তৈরি?
নিরেট আর নির্মম। সামান্য একটু ব্যানার দাগও লাগে না। হঠাৎ বলে ওঠে মুগ্ধা, চিঠির উত্তর একটা দিতে দোষ কি মানসী? মানসী হাসে। কি ছাই উত্তর দেব? যে চিঠির কোনো দরকার নেই সেই চিঠিকে? অন্তত এইটুকু তো লিখে দিতে পারো যে চিঠি চাই না, আর কখনো চিঠি লিখবেন না। তা পারি। মানসী হেসে ওঠে। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আরও কালো হয়ে যায় মুগ্ধার কালো মুখ। মুগ্ধা বিচলিতভাবে বলে, না না, অত কঠিন করে না লিখলেই ভালো হয় মানসী। মানসী বলে, কিন্তু লিখলে এ ছাড়া আর কি ছাই লিখব বলো তো? আমার মনের মধ্যে কিছু নেই যখন, তখন কেন স্পষ্ট কথা ছাড়া? মানসীর কথা থামবার আগেই আবার ভয় পেয়ে চমকে ওঠে মুগ্ধা। বোধহয় শুনতে পায় না শেষ পর্যন্ত কি বলল মানসী। কি ভয়ানক হাসির পাথর হয়ে রয়েছে মানসী। হেমন্তর মনের বেদনা কল্পনাও করতে পারে না। যদি দেখতে পেত, যদি মানসীকে এই মুহূর্তে মুগ্ধা তার বুকের ভেতরটা দেখিয়ে দিয়ে বলতে পারত, এই দেখো মানসী, যে মানুষটা ঘৃণা করে আমার ভেতরটা পুড়িয়ে কালো করে দিয়েছে, সেই মানুষেরই বুকের ভেতরটা তুমিও ঠিক এমনিতর পুড়িয়ে কয়লা করে দিচ্ছ। সেই গোপনের ইতিহাস চিরকালের মতো গোপনেই থেকে যাক। মানসী কোনো দিনই জানতে পারবে না ওই হেমন্তই মুগ্ধাকে একদিন ওই রকমের নীল রঙের খামের চিঠিতে ভালোবাসার আশ্বাস জানিয়েছিল। ওই একটি কথা মানসীকে বলে দিলেই তো এই মুহূর্তে মানসী ঘেন্না করে হেমন্তের চিঠির কোনো উত্তর দেবে না কোনো কালে। পুড়ে পুড়ে আরও কয়লা হয়ে যাবে লোকটার বড় স্বপ্ন ধরা মন। কিন্তু ছি, সে কি করে হয়? সে তো হতেই পারে না। বরং মানসীকে দিয়ে একটা ছোট্ট আশ্বাসের কথা কি লেখানো যেতে পারে না সেই মানুষটির কাছে? মানসীকে কি বোঝানো যায় না যে মুখের রঙের দিকে তাকিয়ে ভালোবাসার বিচার করতে নেই? মানসী কল্পনা না করতে পারুক, মুগ্ধা যেন দেখতে পাচ্ছে মানসীকে ডেকে ডেকে সাড়া না পেয়ে মানুষটার প্রাণ দিন রাত কেমন করে পুড়ছে। চুপ করে আরও কিছুক্ষণ কি যেন ভেবে নেয় মুগ্ধা। হাসির পাথর দিয়ে মানুষের মনটাকে কি কোনো উত্তাপ দিয়েই নরম করা যায় না? হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ায় মুগ্ধা। অসমাপ্ত চিঠিটাকে টেবিলের একপাশে সরিয়ে আর বই দিয়ে চেপে রেখে ঘরের বাইরে চলে যায় মুগ্ধা। তুমি একটু বসো মানসী, আমি এখনই আসছি। ওই ছোট ঘরে ওই দুপুরের উত্তাপের মধ্যে যে ঘরের জানলার গায়ে বাইরের জামরুলের স্নিগ্ধ ছায়া পড়েছে, সেই ছোট্ট ঘরের ভিতরে ঢুকে একবার এসরাজটাকে হাতে তুলে নিতে ইচ্ছা করে মুগ্ধার। কিন্তু থাক, নিহারদি আবার কি মনে করবেন? ভাবতে ভালোই লাগছে। পথ চাওয়া জীবনটা প্রতীক্ষার বন্ধন থেকে মুক্তি পেয়ে গেল হঠাৎ। মানসীর হাতে হেমন্তর চিঠি দেখতে পেয়ে ভালোই হলো। শুকনো আর কুৎসিত মুখের মধ্যে তেমনি বিশ্রী স্যাঁতস্যাঁতে চোখ দুটো এতদিনে সব কৌতূহলের ব্রত সাঙ্গ করে নিশ্চিন্ত হয়ে গেল। কিন্তু এ আবার কি হলো? মনটা কিছুতেই নিশ্চিন্ত হয় না কেন? কেন বারবার মনে পড়ে মুগ্ধার? তারই মনের জ্বালার মতো একটা জ্বালায় পুড়ছে হেমন্তের মন।
সেই হেমন্ত যে মানুষ জীবনে প্রথম ভালোবাসার চক্ষু নিয়ে তাকিয়েছিল মুগ্ধার কুৎসিত মুখের দিকে। বোধহয় ঠিক হেমন্তর জন্য নয়, হেমন্তের বুকের হতাশার জ্বালাটারই জন্য বড় বেশি মায়ায় ছটফট করছে মুগ্ধার মনের ভিতরে। সুন্দর মুখের মানুষই বড় নিষ্ঠুর হয়ে হেমন্তের বুক ভাঙছে। একটু কৌশল, একটু মনের জোর যেন আজ প্রাণপণে পেতে চাইছে মুগ্ধা, যেটুকু পেলে হেমন্তকে বুক ভেঙে যাবার বেদনা থেকে বাঁচাতে পারবে। একটু শক্তি খুঁজছে মুগ্ধা, যেন চোখে এক ফোঁটাও জল দেখা না দেয়। মানুষের কঠিন মনটাকে যদি ভালোবাসার ভাষা দিয়ে একটু ভাবিয়ে দিয়ে বেদনা দিতে পারা যায়, তবে হয়তো মিথ্যে হয়ে যাবে না হেমন্তর স্বপ্ন। ভালোবাসার বদলে যদি ঘৃণা পায় কোনো মানুষ, তবে মানুষের মনের বেদনা কত দুঃসহ হতে পারে তারই পরিচয় একবার জেনে নিক মানুষে। মুগ্ধার ওই চিঠির মধ্যেই ছত্রে ছত্রে সেই বেদনার জ্বালা যে পুড়ছে। মানুষে কি হাতের কাছে সুযোগ পেয়েও ছেড়ে দেবে? একবার পড়ে নেবে না মুগ্ধার ওই চিঠির বুকের ভাষা? এমন শান্ত কৌতূহলের মেয়ে তো নয় মানসী। মুগ্ধার ধারণা মিথ্যা নয়, এবং মুগ্ধার কৌশলও মিথ্যা হয়ে গেল না। মুগ্ধার ঘরের বাইরে চলে যাওয়া মাত্র ঝিক করে হেসে ওঠে মানুষের চোখ। মুগ্ধার বই চাপা চিঠিটা চোরের মতো খপ করে হাতে তুলে নিয়ে পড়তে থাকে মানুষই। জীবনের চির বিশ্বাসের এক দেবতাকে চিঠি লিখছে মুগ্ধা। দেবতার নামটা অবশ্য লেখা নেই। অদ্ভুত এই গম্ভীর আর শুকনো মুখের মেয়ে মুগ্ধা। হেসে হেসে আর চিঠি পড়তে পড়তে আশ্চর্য হয় মানুষই। এত ভাষাও লুকিয়ে থাকতে পারে মুগ্ধার মতো মেয়ের মনের ভিতরে। অদ্ভুত। পড়তে পড়তে হঠাৎ চমকে ওঠে মানুষের চোখ, মুখের হাসি এলোমেলো হয়ে যায়। কি ভয়ানক জ্বালা ছড়িয়ে রেখেছে মুগ্ধা। বুঝতে পারবে না তুমি, কেন তোমার কাছ থেকে কোনো উত্তর না পেয়েও তোমাকে চিঠি লিখি। তুমি বুঝতে পারবে না কেন লিখি। যদি বুঝতে মানুষ কাউকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেললে কি হয়ে যায় তার মন আর জীবন, তবে তুমি চিঠির উত্তর দিতে। কিন্তু আমি তো না লিখে থাকতে পারি না। তোমাকে বারবার লিখি এই জন্য যে তুমি বারবার আমার চিঠিকে তুচ্ছ করবে, ঘৃণা করবে আর উত্তর দেবে না। তোমারই কাছ থেকে বারবার এই আঘাতের জ্বালাটুকু ভাবার লোভ যে আমাকে পেয়ে বসেছে, তাই না লিখে থাকতে পারি না। ব্যস্তভাবে মুগ্ধার সেই জ্বালা ভরা চিঠিটাকে আবার বই চাপা দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে মানুষই। মুগ্ধা যখন আবার ঘরে ঢুকে মানুষের মুখের দিকে তাকায়, তখন মানুষই দেখতে পায় না যে মুগ্ধা ওরই দিকে ব্যাকুলভাবে তাকিয়ে কি যেন বুঝবার চেষ্টা করছে, আনমনা হয়ে। সুন্দর মুখের হাসিটাকে একটু লুকিয়ে রেখে কি যেন ভাবছে মানুষই। মুগ্ধা দেখতে পায় চিমটি দিয়ে অবহেলার সঙ্গে যে চিঠিকে ধরে রেখেছিল মানুষই, সেই চিঠিকে বেশ একটু শক্ত করে খামচে ধরে রেখেছে মানুষই, যেন হঠাৎ হাত থেকে ফসকে মেঝের ধুলোয় না পড়ে যায়। খুশি হয় মুগ্ধার দুই চক্ষু। চলে যায় মানুষই। মুগ্ধার জীবনে তবু চিঠি লেখার ব্রত এখনো ফুরল না। এই আর এক বিস্ময়। চিঠি লিখে মুগ্ধা সেই এক চিরবিশ্বাসের দেবতার কাছে, কিন্তু শুধু লেখার জন্যই লেখা। সেই চিঠি খামে বন্ধ হয়ে সত্যি হেমন্ত নামে কোনো মানুষের ঠিকানায় চলে যায় না। এ যেন সেই একই ব্রত, কিন্তু মানতটা ভিন্ন। নিজের জন্য নয়, মানুষের জন্যই চিঠি লেখার ব্রত এখনো সাঙ্গ করতে পারছে না মুগ্ধা।
কারণ মানুষই কোনো না কোনো অজুহাতে মাঝে মাঝে হঠাৎ মুগ্ধার ঘরে এসে ঢোকে, যেন কতগুলি মন্ত্রের সন্ধানে। হাসির পাথর দিয়ে তৈরি মনটা নরম হয়েছে, ভয় পাচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছে না মানুষই। ভালোবাসার অপমান হলে মানুষ কি সত্যি ওই রকম ভয়ানক দুঃখ পায়? ওই রকমই দুঃখ পাচ্ছে কি হেমন্ত? হিমানি, পারুল আর পুরবীরা একদিন অবাক হয়ে যায়। সত্যি চিঠির উত্তর লিখেছেন মানসীদি। যেন 2 লাইন লিখে সব কথা শেষ করে দিলেন মানসীদি। তারপর আবার কোথা থেকে যেন সন্ধান করে মনের ভিতর নতুন ভাষা আর আগ্রহ, আর সেই সঙ্গে একটু বেদনাও যেন নিয়ে আসছেন মানসীদি। মানসীদির চিঠির লেখাগুলিও দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। 2 লাইনের লেখা আর নয়, পাতা ভরে চিঠি লিখতে শুরু করেছেন মানসীদি। জানে না অনুপা, মালতী আর অলকারা কেন আর কেমন করে 1 মাসের মধ্যেই ঘটনাটা এরকম আর এক দুর্বোধ্য হয়ে গেল। চিঠি লিখছে মুগ্ধা, সে চিঠি ডাকে আর যায় না। মানসীর 2 চক্ষু ভালোবাসার ভাষা খুঁজছে, ভালোবাসা বুঝতে চাইছে। তাই মুগ্ধার ঘরে ঢুকে টেবিলের ওপর সন্ধান করে, কোথাও আছে কি মুগ্ধার লেখা কোনো চিঠি। কি সুন্দর মন মাতানো ভাষায় ভালোবাসার কথা লিখতে পারে মুগ্ধাও জীবনে অদ্ভুত এক ব্রতের খেলা নিয়ে মেতে উঠেছে। তার কুৎসিত প্রাণের বেদনাগুলির ছোঁয়া দিয়ে সুন্দর প্রাণের মেয়ে মানসীর পথে পাথরের ফুলকে মোহ মাখানো ঘুম থেকে জাগাতে হবে। হেমন্তর চিঠির উত্তর দিতে থাকবে মানসী। চিঠি এলেই হেসে উঠবে মানসীর চোখ, আর চিঠি না আসা পর্যন্ত হেমন্তর কথা ভাবতে ভাবতে মানসীর চোখে যেদিন বেদনার মেঘ দেখতে পাবে, সেদিন বুঝবে মুগ্ধা তার মানত পূর্ণ হতে চলেছে। ইচ্ছা করেই মিথ্যা প্রেমের মানুষের উদ্দেশ্যে একটি করে মিথ্যা চিঠি লিখেই চলেছে মুগ্ধা। ভালোবাসার ভাষাগুলি অদ্ভুত, যেন পাথর চাপা ঝর্ণার কলরোল। মুগ্ধার ঘরের টেবিলে বই চাপা হয়ে পড়ে থাকে সেই চিঠি। মানসী ঘরে ঢুকলেই মুগ্ধা বলে, তুমি একটু বসো মানসী, আমি এক্ষুনি আসছি। ঘরের বাইরে চলে যায় মুগ্ধা। পৃথিবীতে কেউ জানবে না কোনো দিন, শুধু মুগ্ধা আর এই জানা নিয়ে পৃথিবী থেকে একদিন বিদায় নেবে যে হেমন্তের ভালোবাসাকে অপমান হতে রক্ষা করবার জন্য অদ্ভুত মানত করেছিল কুৎসিত এক মেয়ে। তার নাম মুগ্ধা। হাসির পাথর দিয়ে তৈরি এক সুন্দর মেয়ের মনকে নরম করে দিতে পেরেছে মুগ্ধা। মানসীর মনের জন্য ভালোবাসার ভাষা জুগিয়ে গিয়েছে মুগ্ধা। একটুও ক্লান্ত হয়নি, একটুও খারাপ লাগেনি মুগ্ধার মানত সফল হয়েছে। সেই সংবাদই একদিন শোনা গেল হোস্টেলের সব মেয়ের মুখে মুখে, ধ্বনিত একটি মিষ্টি উল্লাসের মধ্যে। মানসীদির বিয়ে। কল্পনায় আর এক সুন্দর ছবি দেখতে পায় মুগ্ধা। এ পৃথিবীর কোথাও এক উৎসবের আঙিনায় এক আলপনা আঁকা জায়গার ওপর পাশাপাশি দাঁড়িয়ে আছে হেমন্ত আর মানসী। শাঁখ বাজছে, ফুলের মালা আর চন্দনের গন্ধে ঢলে পড়ছে বাতাস। আজই হোস্টেল থেকে বিদায় নিচ্ছেন মানসীদি। ছবি আঁকার শেষ ক্লাস শেষ করতে এসে মনের আনন্দে একটা নতুন কাণ্ডও করেছেন মানসীদি। ছাত্রীরা মুগ্ধ হয়ে আর হেসে হেসে হুল্লোড় করে দেখছে সেই দৃশ্য। মানসীদি কাগজ আর তুলি নিয়ে একটা ছবি আঁকতে শুরু করেছেন। এই ছবিকেই ছাত্রীদের উপহার দিয়ে যাবেন মানসীদি। মানসী বলে, সবাই সামনে এসে দাঁড়াও, আমি নতুন এক তিলোত্তমার মুখ আঁকব। তার মানে? মানসী বলে,
তার মানে হলো একটি সুন্দর মুখ এঁকে দিয়ে যাব, যার মধ্যে তোমাদের সবারই মুখের সুন্দরটুকু থাকবে। উৎসবের মুখরতা আর হাসি উচ্ছল হয়ে ওঠে ছবি আঁকার ক্লাসে। সত্যি আজ হাসবার দিন। মানসী আঁকছে নতুন এক তিলোত্তমার রূপের ছবি। হিমানির নাকের গড়ন বড় সুন্দর, সুতরাং হেসে ডাক দেয় মানসীদি, তোমার নাক দেখাও হিমানি। হিমানি সামনে এসে দাঁড়িয়ে হাসতে থাকে। হিমানির নাকের সুন্দর ছাঁদ তুলি দিয়ে ছবির ওপর আঁকতে থাকে মানসী। একে একে সবাইকে এসে সামনে দাঁড়াতে হয়। হাসির তুফান জাগে। অলকার ঠোঁট দুটি খুব চমৎকার, সুতরাং ছবির মুখে ওই রকম দুটি ঠোঁট আঁকতে হলো। যার যা সুন্দর তাই দেখে নিয়ে ছবি এঁকে চলেছে মানসী। পূরবীর চুল, অনুপমার গলা, পারুলের কপাল, অনিমার চোখ, মালতীর ভুরু আর কেতকীর চিবুক বড় সুন্দর। ছবি আঁকা শেষ হয়। নতুন তিলোত্তমার ছবির দিকে তাকিয়ে শিউরে শিউরে হাসতে থাকে মানসী। হ্যাঁ, এ কি হয়ে গেল? কি কুৎসিত! এ যে দেখতে তোমাদের মুগ্ধাদির মতো। পূরবী আর অনিমা চমকে ওঠে। সত্যিই যে তাই। এরকম বিশ্রী ছবি আমরা নেব না মানসীদি। কেউ জানতে পারেনি। এতক্ষণ ছবি আঁকার এই হুল্লোড়ের মধ্যে ঘরের দরজার পাশে দাঁড়িয়েছিল মুগ্ধা। হঠাৎ ঘরের ভিতরে ঢোকে। মানসীর দিকে হাত এগিয়ে দিয়ে বলে, ছবিটা আমাকে দিয়ে যাও মানসী। হিমানি, অলকা আর কেতকীরা দেখে আশ্চর্য হয়। হাসছেন মুগ্ধাদি, আর সেই সাথে চোখ দুটোকে যেন ভালো করে ধুয়ে এসেছেন, যেন এতদিন পরে একটা ভয়ঙ্কর কঠিন মানতের ব্রত সাঙ্গ করেছেন মুগ্ধাদি। তাই সফল আনন্দে বিজয়িনীর মতো হাসছেন। কেমন লাগলো গল্পটা? সৌন্দর্য খুব আপেক্ষিক একটা শব্দ, তবুও যে কোনো মানুষের বাইরের সৌন্দর্যটাই আমাদের আকর্ষণ করে বেশি। কিন্তু সেই আকর্ষণের মোহ একসময় উত্তীর্ণ হয়। যেটা থেকে যায় সেটা মানুষের অন্তরের সৌন্দর্য। অন্তরের সৌন্দর্যে মুগ্ধাদি সত্যিই তিলোত্তমা, আর সার্থক নামকরণ। ভালো থাকবেন সবাই, সকলকে ভালো রাখবেন। গল্পটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।